আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস নেব পাতাবাহার বইয়ের দক্ষিণ মেরু অভিযান। পাতাবাহার বইতে যে দক্ষিণ মেরু অভিযানটি আছে সেটি লিখেছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। আমরা একটু লেখক সম্পর্কে একটু আগে জেনে নিই, তারপরে পাঠ্য বিষয়ে আসব। 1905 সালে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং 1963 সালে তিনি মারা যান। কল্লোল যুগের একজন জনপ্রিয় লেখক। বিভিন্ন পত্রিকা অনুযায়ী বাংলা সাহিত্যকে ভাগ করা হয়েছে। কল্লোল যুগ মানে কল্লোক পত্রিকার যুগে যখন লেখালেখি হতো তখন কল্লোল যুগ, বিভিন্ন সময়কে এভাবে পত্রিকা অনুযায়ী ভাগ করা হয়েছিল। তো সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন এই নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তিনি অনেক গল্প লেখেন, অনেক শিশু সাহিত্য লেখেন এবং তার লেখা কয়েকটি বিখ্যাত লেখাগুলোর মধ্যে হয়েছে উল্লেখযোগ্য বই হলো দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। এছাড়া তিনি কী ছিলেন? গীতিকার ছিলেন, অভিনেতা ছিলেন, কাহিনীকার ছিলেন, চিত্রনাট্যকার ছিলেন। তিনি এইগুলো তার মধ্যে এই জিনিসগুলোর মধ্যে তিনি নিজের কর্মচর্চা করে গিয়েছেন। তো বর্তমানে রচিত তার নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া বলছে যে তার কয়েকটি বিখ্যাত অনুদিত বই হলো, তিনি মানে অনুবাদ করেছেন, বিদেশের লেখাগুলোকে তিনি অনুদিত করেছেন। বিখ্যাত বই হলো মা, কুলি প্রভৃতি। বর্তমান রচনাটি তার নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া, এই যে আমরা যেটা পড়বো আর কি বর্তমান রচনা। তো আমরা এবার আসি আসল ঘটনায়। দক্ষিণ মেরু অভিযান। আমাদের পৃথিবীতে দুটো মেরু আছে, তাই না? আমি ছবি এঁকে দিলে বুঝতে পারবে। সবসময় ম্যাপের ওপরটা হয় দক্ষিণ, নিচটা হয় ওপরটা হয় সবসময় উত্তর আর নিচটা হয় সবসময় দক্ষিণ। ম্যাপের এটা নিয়ম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে? সব ম্যাপেই, যে কোনো ম্যাপেই আমরা চিহ্নিত করব, ম্যাপ সাজানোর নিয়মই এটা। তো দক্ষিণ মেরু, হ্যাঁ, পুরো বিষয়টাই এটা ধরো পৃথিবী আমি আঁকছি, পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিই। তা এই সব জায়গাতে না মানুষজন থাকে না। এই দক্ষিণ মেরু, উত্তর মেরুতে না মানুষজন থাকে না, বসবাসের যোগ্য নয়, একদম বসবাসের পরিস্থিতি নেই। কিন্তু মানুষ কি চায়, মানে যারা সমতলে বাস করে, কি বিভিন্ন দেশে বাস করে, তারা কি চায়? এই সব জায়গাগুলোকে তারা সবসময়ের জন্য জয় করবে, তারা যাবে এই সব জায়গাগুলোতে, সব সময় যাবে। তা দক্ষিণ মেরুতে যাবে, মানে এই মেরুতে, পৃথিবীর শেষ প্রান্তে যাবে। তা সেই অভিযানটা কেমন হবে? সাংঘাতিক পর্যায়ের অভিযান। অভিযান মানেই একটা অ্যাডভেঞ্চার, একটা রোমাঞ্চকর ব্যাপার হবে। তোমরা যদি কেউ চাঁদের পাহাড় দেখো তাহলে বুঝতে পারবে যে শঙ্করের সাথে যে অভিযানে যে কত গুরুত্বপূর্ণ, কত মজার জিনিস জড়িয়েছিল। ও তো গেছিলো চাঁদের পাহাড় গল্পে, তো তাই যে শঙ্কর অভিযানে বেরিয়েছে আফ্রিকা জঙ্গল। তো সেই রকমই আমি তোমাদের বলি, এইখানে দক্ষিণ মেরু অভিযানে যেতে হবে। যাবে যারা, সেই অভিযানের মধ্যে যা যা রোমাঞ্চকর ব্যাপার আছে, যা যা আনন্দ আছে, যা যা দুঃখ আছে, যা যা অ্যাচিভমেন্ট মানে যা যা ওই অভিযান থেকে পাবে, সেই সব নিয়ে আলোচনা আজকে আমাদের এই পাঠ্য বিষয়। তাহলে আমি প্রথমেই বলি, জ্ঞানের সীমাকে বাড়ানোর জন্য, অজানাকে জানার জন্য মানুষ যে কী অসাধ্য সাধন করেছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কার কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। ক্যাপ্টেন স্কট ছিলেন মেন ভূমিকায় এই দক্ষিণ মেরু অভিযানে। তা মানুষের যে অসাধ্য সাধন করেছে, যেখানে সম্ভব না যাওয়া, সেই জায়গাতেও মানুষ গিয়েছে। কিভাবে বুঝতে পারলাম? এই যে স্কটের যে আবিষ্কার, এই দক্ষিণ মেরু যাওয়ার যে আবিষ্কার, সেই পথ যে বার করা, সেটা পড়লে আমরা বুঝতে পারি। 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করে। স্কটের জায়গা বলে দিয়েছে, স্কট ছিল ইংল্যান্ডের অধিবাসী। তার পূর্বপুরুষেরা অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। তার ফ্যামিলিতে সবাই নেভিতে চাকরি করতো, মানে নৌ সেনাবাহিনী, কেউ নাবিকে, কেউ ধরো মার্চেন্ট নেভিতে চাকরি করতো। বিভিন্ন রকম নৌকার সাথে, সমুদ্রের সাথে তাদের একটা যোগাযোগ ছিল ছোটোবেলা থেকে। যার ঘরে, অনেকের বাড়িতে এটা আছে। কী হয় বিষয়টা বলি, যার বাড়িতে সবাই মাস্টারে চাকরি করে, সেই বাড়ির ছোটো বাচ্চাটা ছোটোবেলা থেকে টার্গেট কি, আমি প্রফেসর হব, আমি মাস্টার হব, আমি ওই স্কুলে পড়াবো, ওই কলেজে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো। যে বাড়িতে পুলিশে চাকরি করে, কাকা, জ্যাঠা, বাবা, দাদু, সেই বাড়ির বাচ্চাগুলো ভাবে আমি পুলিশ অফিসার হব। খুব কম বাচ্চা যে অন্যদিকে চলে যায়। যার বাড়িতে অভিনয় হয়, মানে কেউ থিয়েটার করে, কেউ যাত্রা করে, কেউ অভিনয় করে, তাদের বাড়ির মেয়েগুলো, ছেলেগুলো কীভাবে কি, আমরা সিনেমা করব, আমরা বড় হয়ে সিরিয়াল করব, আমরা থিয়েটার করব, আমরা নাটক করব, যাত্রা করব। মানে বেশিরভাগ তোমরা মানে দেখবে, যদি কারোর ফ্যামিলিতে কেউ এরকম থাকে, তাকে জিজ্ঞাসা করা হবে যে এই জায়গাটাতে আসলে কী জন্য,
কী জন্য আসলে? আমি যেরকম টিচিং করছি এখন, আমি তো পড়াচ্ছি তোমাদের, আমি মাস্টার হয়েছি এখন। তো আমি ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম আমার স্যারেদের দেখতাম তারা স্কুলে চাকরি করতেন। আমার ইচ্ছা ছিল ওই স্যারেদের মতো হব, সম্মানের সাথে বাঁচবো সমাজে। তার জন্য আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, চাকরি এই তোমার স্কুলে পড়ানো। তো তোমাদেরও অনেককে দেখে তোমরা বড় হবে। হ্যাঁ, তো সেরকম স্কট ওই বাড়িতে বড় হয়েছে, যেই বাড়িতে তাদের একটা সমুদ্রের সাথে একটা সম্পর্ক ছিল। সেই জন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজের কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে যায়, সমুদ্র যাত্রা করেন। ছোটোবেলা থেকে মানে জাহাজ ঠিক করা, জাহাজের কাজ জানতো এবং তিনি আস্তে আস্তে ওই কিশোরকালে মানে 14-15 বছর বয়সে তিনি জাহাজের কাজে চলে যান সমুদ্রে। এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানান রকম চেষ্টা করছিল। কোনো জাতির লোক আগে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরে জমা ছিল। মানে সবাই চেষ্টা করছে যে কে ওই দক্ষিণ মেরুটা জয় করবে। ইংল্যান্ড চেষ্টা করছে, ফ্রান্স চেষ্টা করছে, প্যারিস চেষ্টা করছে, ইউরোপ চেষ্টা করছে, ইন্ডিয়া চেষ্টা করছে, চীন চেষ্টা করছে। মানে ভারতবর্ষের বিভিন্ন যে বড় বড় দেশ তারা প্রত্যেকেই চেষ্টা করছে গোপনে যে কে দক্ষিণ মেরুতে আগে চলে যাবে। সেই রকমই একটা চেষ্টার মধ্যে সবাই আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে যে আমরা এই খবরটা কোন দেশ পাবে। বিশাল বড় গর্বের ব্যাপার একটা। হ্যাঁ, আজকে আমাদের বাংলার মেয়ে কি ভারতবর্ষের লোক যদি এভারেস্ট জয় করে, আমাদের কাছে কত গর্বের বিষয়। ভারতের লোক জয় করলে অবশ্যই গর্বের বিষয়। সাথে যদি কোনো বাঙালি হয় তাহলে তো আরও গর্বের বিষয় যে আমি বাঙালি, আমি ভারতীয়, আমার দেশের আমার রাজ্যের ছেলে মেয়েরা এভারেস্ট জয় করছে, কি দক্ষিণ মেরু জয় করছে। তো সেই রকমই আর কি সবাই টার্গেট রয়েছে, সবারই একটা ইচ্ছা রয়েছে যে আমরা দক্ষিণ মেরু জয় করে ফেলবো। স্কট যখন কমান্ডার হয় সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একদল গড়া হচ্ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি অভিযান আয়োজন করা হয়েছিল। একটা দল তৈরি করা হয়েছে, ওর নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। ওখানে স্কট হয়েছে কমান্ডার। হ্যাঁ, যে ওনার নির্দেশে সব কাজকর্মগুলো হবে। যে কোনো জায়গাতে যেতে গেলেই একটা দল করতে হয়। তোমরা কেউ যদি কেদারনাথ যেতে যাও, কি অমরনাথ যেতে চাও, ট্রেকিংয়ে যে যায়, কেউ সান্দাকফু যেতে পারে। হ্যাঁ, তো একটা দল করতে হয় যে আমরা 5 জনা 10 জনা 20 জনা দল করব, দিয়ে আমরা একসাথে যাব। এর মধ্যে একজন হেড থাকে, তার ডিরেকশন অনুযায়ী সব কিছু হয়। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্খামের সঙ্গে তার দেখা। স্যার মার্খামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন। এমনি লন্ডনে বেরিয়েছে, বলেছে ইংল্যান্ডের লোক ছিলেন, তার লন্ডনে উনি ঘুরছেন নিজের শহরে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়েছে ওই যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির তোমার হলো গিয়ে প্রেসিডেন্টের সাথে। হ্যাঁ, সভাপতির সাথে দেখা হয়ে গেছে। তো উনি কী বললেন, স্যার ক্লেমেন্টস মার্খাম তার নাম। তো উনি বললেন যে তোমাকে না যেতে হবে এই দক্ষিণ মেরু অভিযানে। আর কি করতে হবে, তোমাকে অধিনায়কত্ব, মানে তুমি হয়েছে দলের ক্যাপ্টেন, যাকে হিন্দিতে বলে কাপ্তান, সেই পদটা তোমাকে দেওয়া হলো। ঠিক আছে, তো এই পর্যন্ত এখনও বলা হয়েছে। 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। তার সঙ্গে একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট শ্যাকলটন। এবার তো শুরু হয়ে গেল, যাত্রার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। 1901 সালে তারা ডিসকভারি নামক একটা জাহাজ আছে, সেই জাহাজে করে অলরেডি ইংল্যান্ড থেকে তারা দক্ষিণ মেরুর উদ্দেশ্যে বেরিয়ে গেল। হ্যাঁ, আর কি ছিল, একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম ছিল স্যার আর্নস্ট শ্যাকলটন। দক্ষিণ মেরুর জগতে সকলের কাছে এক লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ বরফের প্রাচীর করে রেখেছেন এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায় যখন বরফ গলতে থাকে। বলছে দেখো দক্ষিণ মেরুটা না একটা রহস্যময় জায়গা। হ্যাঁ, মানে ঈশ্বরের তৈরি জায়গা। এই পৃথিবীতে যা যা জিনিস তৈরি আছে সব ঈশ্বরের, মানে প্রকৃতি আর ঈশ্বর না হলে এই আমাদের পৃথিবী তৈরি হতো না। কোথাও ঝর্ণা, কোথাও নদী, কোথাও জলপ্রপাত, কোথাও উষ্ণ প্রস্রবণ, কোথাও আগ্নেয়গিরি আছে। তো এই যে বিভিন্ন জায়গাতে বড় বড় গাছ ফুল ফুটে আছে। হ্যাঁ, তো বলছে বিধাতার তৈরি এইসব জায়গা। তো এরকমই মানে দক্ষিণ মেরুটা হয়েছে একটা বিধাতার তৈরি জায়গা। সেই জায়গাটা যেতে দেবে না সহজে, কেউ যেতে পারে না। তার জন্য কি ভগবান মানে ঈশ্বর ওটাকে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ, প্রাচীর দিয়ে আটকানো। তো যখন ওই বরফ গলতে থাকে তখন কি হয়, একটু ফাঁকা ফাঁকা হয়, ওই বরফের প্রাচীরগুলো ওই ফাঁকা দিয়ে ঢুকে যায় তখন মানুষ যদি যাত্রা করতে চায়। ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিন অ্যাওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেসে করে যাত্রা করা যাবে। যেতে পারলো না,
স্কট গেল ঠিকই, কিন্তু কি হলো 1902 সালে তারা ফেব্রুয়ারি মানে ফিরে আসতে হলো। এত বরফ, প্রাচীর ভেঙে যাবে কি করে? তখন তারা ফিরে আসলো কিছুটা দূরে কিং এডওয়ার্ড দ্বীপে। কিং এডওয়ার্ড দ্বীপে তারা চলে আসলেন এবং দ্বীপে নোঙর ফেলে রইলেন। নোঙর মানে সেখানে তারা এই মানে নৌকা আটকানোর জন্য একটা মানে কী যন্ত্র বিশেষ আছে, যেটাতে আটকে রাখলে নৌকাটা সেই জায়গায় স্থির থাকবে। তো তারা নোঙর ফেলে সেই জায়গাতে রয়ে গেলেন। তখন প্রচণ্ড শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে, সমুদ্রের জল জমে গেছে। ভাবো, তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করে। এবার সমুদ্রের জল জমে গেলে আর তো ঢেউ নেই, সমস্যা নেই। তখন তারা কি ভাবলো যে আমরা স্লেজ গাড়ি করে যাব। কুকুরে টানা গাড়িকে স্লেজ বলে শীতের দেশে। বরফের দেশে কতগুলো কুকুর একটা গাড়ি টানবে, চাকাবিহীন গাড়ি, হ্যাঁ, একটা পাতের ওপরে, ঠিক আছে। তো সেটা করে ভাবলো চলে যাব, কুকুর টেনে নিয়ে যাবে। যাত্রা শুরু হলো। সেই নির্দিষ্ট দেশের দিকে কিছু দূর যেতে না যেতেই নানা প্রকারে বাধা আসতে লাগলো। সরি, আমি একটু স্কিপ করে গেছি, আমি পড়ছি, আবার বলছি। হ্যাঁ, তারা কি করলো, স্লেজে করে যাত্রা করবে এটা ঠিক করলো। মাস কয়েক কাটিয়ে দিল, ওখানেই কেটে গেল। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলো সময়টা, কয়েক মাস কেটে গেল। 1902 সালে নভেম্বর মাস। তাহলে দেখো কি বলছে, 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড নোঙর ফেলে রইল, তখন দুরন্ত শীত। ঠিক আছে, মাস কয়েক কাটিয়ে 1902 সালে নভেম্বর মাসে স্লেজ যাত্রা সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, স্যাকেলটন, উইলসন মাত্র 3 জন যাত্রা করবে এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। তারা অপেক্ষা করছিল। এবার শুরু হলো নভেম্বর মাস। হ্যাঁ, নভেম্বর আসাতে তাদের স্লেজ গাড়ি শুরু হলো। 19টা কুকুর নিতে হবে, গাড়িটা টানতে হবে। 3টে লোককে তার বসিয়ে নিতে পারবে, 2-4টে কুকুর নিতে পারবে না। 19টা কুকুর মিলে যাত্রা শুরু করবে। আর 3 জন কে ছিল ওই যাত্রায়? যখন পরবর্তী স্লেজ গাড়ি যাত্রা হলো, প্রশ্ন আসবে যে স্লেজ গাড়ি যাত্রা যখন শুরু করলো কে ছিল সেই অভিযানে? তোমরা বলবে স্কট, স্যাকেলটন আর উইলসন, মাত্র 3 জন। যাত্রা শুরু হলে সেই নির্দিষ্ট দেশের দিকে কিছু তো যেতে না যেতে নানান প্রকার বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপরে একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরার পথে নিশানা হবে। যখন এক জায়গায় যাত্রা শুরু করেন অভিযানে, তখন তাদের টেন্ট করতে হয়, মানে একটা ঘাঁটি করতে হয়। টানা হেঁটে যেতে পারবে না। টানা হেঁটে যেতে পারে যারা অভিযান করে, এভারেস্ট যায়, কাঞ্চনজঙ্ঘা জয় করে, যারা বিভিন্ন রকম ট্রেকিংয়ে যায়, তারা কি করে, টেন্ট করে জায়গায় জায়গায়। তো এই স্কটেরাও করেছিল যখন তারা যাচ্ছে, এবং যেখানে যেখানে তারা তাঁবু খাটিয়েছিল সেখানে খাবার রেখে যাচ্ছিল। ফেরার সময় তো আবার খেতে হবে, বয়ে নিয়ে তো লাভ নেই, জায়গায় জায়গায় খাবার রেখে যায়। এবার কি করলো, চিনবে কী করে যে কোথায় টেন্ট হয়েছিল? একটা করে পতাকা গুঁজে দিয়ে গেল, কারণ বরফের ঝড় উঠতে পারে, সব তো নষ্ট হয়ে যাবে। তাই পতাকাটা দেখলে, নিশানা দেখলে বুঝতে পারবে যেখানে আছে, মানে বরফ সরালে পাবে। সমস্ত নভেম্বর মাস আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। দেখো সাংঘাতিক ব্যাপার, ধীরে ধীরে যাচ্ছে। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্রতর হতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। কুকুরের আর গায়ে জোর নেই, কুকুর আর পারছে না। এমন সব অবস্থায় তারা বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো। স্যাকেলটনের হলো অসুখ। খাবারগুলো, ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে ডিপো থেকে আর ডিপোতে পৌঁছানো সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজ টেনে নিয়ে চলেছে। সেই জন্য কুকুরের খাবার জোগাড়ের জন্য নিরুপায় হয়ে তারা একটা কুকুরকে মেরে তারই মাংস কুকুরকে খাওয়াতে লাগলেন। কি হলো, যখন দেখলো কুকুরগুলো মানে যত ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তত মানে বরফের ঝড় হচ্ছে, তত বরফ, তীব্র বরফ, কারণ দক্ষিণ মেরু কাছাকাছি যাচ্ছে, তো বরফ তো হবেই। কুকুরগুলোও ক্রমশ অবশ হয়ে গেল, কুকুরদের গায়ে জোর নেই। তখন কি হলো, বেশি দূর আর এগোনো গেল না। তখন এগোতে না যাওয়া দেখি স্কট ফিরলেন। ফিরবার সময় বিপদ হলো কি, স্যাকেলটনের অসুখ হয়ে গেল, এবারও যেতে পারলো না। গিয়ে দেখছি ভীষণ মানে অসুবিধা, কুকুরগুলো অবশ হয়ে গেছে, তো ফিরবে কী করে ফেরার পথে? তখন কি হলো, এই সময় এবার স্যাকেলটনের শরীর খারাপ হয়ে গেল। এবার কুকুরেরও খাবার শেষ, কুকুরকে খাবার না দিলে কুকুর গায়ে জোর পাবে কী করে, কুকুর ছুটবে কী করে? তখন একটা কুকুর করে মেরে ফেললো। সেই কুকুরের মাংসটা ওই কুকুরগুলোকে খাইয়ে দিল। তাহলে 18টা কুকুর হয়ে গেল 19টার থেকে। অভিযান সাংঘাতিক। আমি বলেছিলাম প্রথমেই যে অভিযানের অভিজ্ঞতা যাদের আছে তারাই জানে যে অভিযান কত মারাত্মক হতে পারে, যেমন আনন্দের তেমন দুঃখের। এরকম করে তারা কোনো রকমের জীবন নিয়ে সে যাত্রায় কিং এডওয়ার্ড দ্বীপে আবার চলে আসলো। কিং এডওয়ার্ড দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল, ওখানে নোঙর করেছিল, আবার ফিরে আসলো। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। এবার সঙ্গে মাত্র 2 জন সঙ্গী, ইভান্স আর লাসলি, একটু বিদেশি নাম তো। এবার সঙ্গে ছিল মাত্র 2 জন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান
ফুরিয়ে আসতে লাগলো। এবারে তারা ফিরতে বাধ্য হলেন, আবার যাত্রা শুরু করলো, বুঝেছো? মানে কাটিয়ে আবার মানে সেই দ্বীপে কিছুদিন কাটালো, তারপর আবার যাত্রা শুরু করলো। এবার দুজন সঙ্গী ছিল, ইভান্স আর লাসলি। কিন্তু হলে হবে কি, চাকাওয়ালা সেরেসে যাত্রা করলো, সঙ্গে কুকুর নিল না। কিন্তু অনেক দূর যাওয়ার পরে আবার খাদ্য শেষ, কুকুরের সমস্যা নেই, তারা চাকাওয়ালা নিয়েছে বা স্লেজ গাড়ি। হলে হবে কি, খাবার নেই, খাবার না তো মরবে এবার। তারপরে তারা ফিরতে আবার বাধ্য হলো। এবার 1903 সালের শেষাশেষি, 1 বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়, আবার তাদের জাহাজে ফিরে এলেন। ঠিক করলেন একবারের মতো ইংল্যান্ড ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটলো, সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেল। ওই কিং এডওয়ার্ড দ্বীপের থেকে তারা ভাবছে এবার চলে যাবো ইংল্যান্ড, আবার পরবর্তী পরিস্থিতি যেরকম বুঝে আবার আসবো। কিন্তু হলে হবে কি, বিপদ আবার ঘনালো। কি হলো, চারিদিকে বরফে আচ্ছাদিত হয়ে গেল। 12 মাইল পর্যন্ত ঘন বরফের পথ আটকে দাঁড়িয়েছিল। 12 মাইল, একটা দুটো জায়গা নয় সমুদ্রে। তারা নানান রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন। কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এই অসাধ্য সাধন, অসম্ভব। দক্ষিণ মেরুর বরফ কি মানুষ কাটতে পারে? সে তো প্রকৃতির মানে বিশাল বিশাল প্রাচীর। কিন্তু বলল এগুলো অসাধ্য সাধন, মানুষ পারবে না। বরাতক্রমে সেখানে খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো। দেখো ভাগ্যটা ভালো, বরাতক্রমে মানে সৌভাগ্য। হ্যাঁ, বলছে সেখানে কাটার দরকার হলো না, বরফ গলতে শুরু করে দিয়েছে। কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে তাদের যাত্রার পথ তৈরি হয়ে গেছে। তারা এ যাত্রা যতদূর গিয়েছিল তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগে কেউ আর দক্ষিণ মেরু এত কাছে আসতে পারেনি। এবার স্কট ভাবছে বরফ তো গলতে শুরু করেছে, তাহলে এবার আমরা যেতেই পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু হলে মানে আবার এটাও ভাবছে যে তারা যেখানে দাঁড়িয়ে আছে ওই 463 মাইল দূরে দক্ষিণ মেরু, কিন্তু এর আগে এতটা কেউ আসতে পারেনি। যদি চলে যায় তাহলে ইংল্যান্ডের রেকর্ড হয়ে যাবে যে ইংল্যান্ডের লোক চলে গেছে দক্ষিণ মেরুতে। সেই জন্য বলছে যে কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি যে জায়গায় স্কটেরা চলে গেছে। এবার বলছে স্যার আর্নেস্ট স্যাকেলটন, পুরো নামটা হয়েছে স্যার আর্নেস্ট স্যাকেলটন। আমি স্যাকেলটনই বলি, বেশিরভাগই তোমাদের বলেছি। 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলো, ঠিক আছে। এবার 1908 সালে সে কী করলো, আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলো। মানে প্রথমবার রেকর্ড করে এসেছিল যে আমরা এত কাছে চলে গেছি দক্ষিণ মেরুতে, এর আগে কেউ আসতে পারেনি। এবার তারা বাড়ি চলে আসে। তারপরে আবার স্যাকেলটন যাত্রা করলো 1908 সালে, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আরও 97 মাইল যেতে পারলেন। স্যাকেলটনের ভাগ্যেই দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো। বলছে যদি আর 97 মাইল যেতে পারতো, 1908 সালে যদি 97 মাইল যেতে পারতো, তাহলে কি হতো, আমরা সারা জীবন জানতাম যে দক্ষিণ মেরু এই প্রথম ইংল্যান্ডই জয় করেছে। কিন্তু তিনি সেটা পারেননি। বলে 97 মাইল যেতে পারলেই স্যাকেলটন ভাগ্যেই দক্ষিণ মেরুর আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো। কিন্তু সেটা থাকতো বলেছে, থাকেনি মানে যেতে পারেনি। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা গল্পের অর্ধেক পর্যন্ত পড়লাম, তাই তো। পরবর্তী ক্লাসে আবার আমি বাকিটা পড়াবো তোমাদের।